হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর পথের পাঁচালী নিয়ে আজ তোমাদের কাছে আমি সমস্ত কোশ্চেন উত্তর আলোচনা করব। তোমরা একবার এক্সাম দেওয়ার আগে দেখে নেবে। শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন দেখো, পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2 নম্বর কোশ্চেন দেখো, হরিহরের ছেলের বয়স কত? হরিহরের ছেলের বয়স 6-7 বছর। 3 নম্বর কোশ্চেন দেখো, খোকা বনের মধ্যে কি দেখতে চেয়েছিল? খোকা বনের মধ্যে বড় বড় কানওয়ালা খরগোশ দেখতে চেয়েছিল। 4 নম্বর কোশ্চেন দেখো, অপুর দিদির নাম কি? অপুর দিদির নাম দুর্গা। 5 নম্বর কোশ্চেন, দুর্গার বয়স কত? দুর্গার বয়স 10-11 বছর। অপুর টিনের বাক্সের ডালাটি কেমন? অপুর টিনের বাক্সের ডালাটি ভাঙা। 7 নম্বর কোশ্চেন দেখো, অপুর বাক্সে থাকা কাঠের ঘোড়াটির দাম কত? অপুর বাক্সে থাকা কাঠের ঘোড়াটির দাম 4 পয়সা। 8 নম্বর কোশ্চেন দেখো, দুর্গা আমের কুশি জ্বালানোর জন্য কি চেয়েছিল? দুর্গা আমের কুশি জ্বালানোর জন্য নুন আর তেল চেয়েছিল। 9 নম্বর কোশ্চেন দেখো, অপু কোন আমের গুটি চুরির অপবাদ পেয়েছিল? অপু সোনামুখী গাছের আমের গুটি চুরির অপবাদ পেয়েছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, অপু কোন চরিত্রে মমতা অনুভব করত? অপু মহাভারতের কর্ণের চরিত্রে মমতা অনুভব করত। 11 নম্বর কোশ্চেন দেখো, প্রসন্ন গুরুমশাই পাঠশালার পাশে কিসের দোকান চালাতেন? প্রসন্ন গুরুমশাই পাঠশালার পাশে মুদির দোকান চালাতেন। 12 নম্বর কোশ্চেন দেখো, অপু পাঠশালায় বসার জন্য বাড়ি থেকে কি নিয়ে যেত? উত্তরটি দেখে নাও, জীর্ণ কার্পেটের আসন। 13 নম্বর কোশ্চেন দেখো, অপুর পাঠশালায় শ্রুতি লিখনের বিষয় কি ছিল? অপুর পাঠশালায় শ্রুতি লিখনের বিষয়টি ছিল প্রশ্রবণগিরির বর্ণনা। 14 নম্বর কোশ্চেন দেখো, আতুরী ডাইনি বলে কে পরিচিত ছিল? আতুরী ডাইনি বলে গ্রামের এক বৃদ্ধা পরিচিত ছিল। 15 নম্বর কোশ্চেন দেখো, নীলকণ্ঠ পাখি দেখতে হরিহর কোথায় গিয়েছিল? নীলকণ্ঠ পাখি দেখতে হরিহর গ্রামের বাইরের মাঠে গিয়েছিল। 16 নম্বর কোশ্চেন দেখো, দুর্গা নোনা ফল কোথায় পেয়েছিল? দুর্গা নোনা ফল লিচু জঙ্গলে পেয়েছিল। 17 নম্বর কোশ্চেন দেখো, চিনিবাস কি বিক্রি করত? চিনিবাস খাবার বা মিষ্টি বিক্রি করত। 18 নম্বর কোশ্চেন দেখো, ভুবন মুখুজ্জের বাড়ির কর্ত্রী কে ছিলেন? ভুবন মুখুজ্জের বাড়ির কর্ত্রী ছিলেন সেজ বউ। দুর্গার পুতুলের বাক্স থেকে কি চুরির অভিযোগ উঠেছিল? দুর্গার পুতুলের বাক্স থেকে পুঁতির মালা চুরির অভিযোগ উঠেছিল। 20 নম্বর কোশ্চেনটি দেখো, অপু বাড়ির উঠোনে কিসের তার টাঙিয়েছিল? উত্তরটি হবে, অপু বাড়ির উঠোনে টেলিগ্রাফের তার টাঙিয়েছিল। 21 নম্বর কোশ্চেনটি দেখো, রেলপথের খুঁটিগুলো কি রঙের ছিল? রেলপথের খুঁটিগুলো সাদা রঙের ছিল। 22 নম্বর কোশ্চেন দেখো, অপু কার কাছে প্রথম রেল রাস্তা দেখেছিল? অপু বাবার সঙ্গে প্রথম রেল রাস্তা দেখেছিল। 23 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্গা বৃষ্টির সময় কোন মন্ত্রটি বলেছিল? উত্তরটি হবে, দেখে নাও, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। 24 নম্বর কোশ্চেনটি দেখো, অপুকে কে মোহনভোগ খাইয়েছিল? উত্তরটি হবে, লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। 25 নম্বর কোশ্চেনটি দেখো, অপুর বন্ধুর নাম কি ছিল যে যাত্রা দলে গান করত? উত্তরটি হবে অজয়। 26 নম্বর কোশ্চেনটি দেখো, গড়ের পুকুরে দুর্গা কি তুলতে গিয়েছিল? গড়ের পুকুরে দুর্গা পানি ফল তুলতে গিয়েছিল।
27 নম্বর কোশ্চেনটি দেখো, অপু মাটি খুঁড়ে কি পেয়েছিল যেটাকে সে হিরে ভেবেছিল? উত্তরটি হবে বেলোয়ারি কাচের টুকরো পেয়েছিল। 28 নম্বর কোশ্চেন দেখো, অপু কোন বই পড়ে উঠবার উপায় শিখেছিল? উত্তরটি হবে সর্বদর্শন সংগ্রহ। 29 নম্বর কোশ্চেনটি দেখো, উড়বার জন্য কোন ডিমের প্রয়োজন ছিল? উত্তরটি হবে শকুনির ডিম। 30 নম্বর কোশ্চেনটি দেখো, অপুকে কে শকুনের ডিম এনে দিয়েছিল? অপুকে শকুনের ডিম এনে দিয়েছিল রাখাল ছেলে। 31 নম্বর কোশ্চেন দেখো, অপু কত পয়সা দিয়ে শকুনির ডিম কিনেছিল? অপু 4 পয়সা দিয়ে শকুনির ডিম কিনেছিল। 32 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্গা কাকে ভাত খাওয়াতো? উত্তরটি হবে ভুলো কুকুরকে। 33 নম্বর কোশ্চেনটি দেখো, অপু চড়ুই ভাতিতে কি রান্না করেছিল? অপু চড়ুই ভাতিতে ভাত আর বেগুন ভাজা। 34 নম্বর কোশ্চেনটি দেখো, সেজ ঠাকুরন দুর্গাকে কি চুরির দায়ে মেরেছিলেন? সোনার সিঁদুর কৌটো। 35 নম্বর কোশ্চেনটি দেখো, অপুর দাদুর মতো বৃদ্ধ মানুষটির নাম কি? অপুর দাদুর মতো বৃদ্ধ মানুষটির নাম নরোত্তম দাস বাবাজি। 36 নম্বর কোশ্চেনটি দেখো, নরোত্তম দাসের প্রিয় বইটির নাম কি? উত্তরটি হবে দেখে নাও, প্রেম ভক্তি চন্দ্রিকা। 37 নম্বর কোশ্চেনটি দেখো, অপু নরোত্তম দাসের বাড়ি থেকে কি ফুল কুড়িয়ে আনতো? অপু নরোত্তম দাসের বাড়ি থেকে মুচকুন্দ চাপা ফুল কুড়িয়ে আনতো। 38 নম্বর কোশ্চেনটি দেখো, নীল পূজার দিন সন্ন্যাসীরা কোথায় কাঁটা ভাঙে? উত্তরটি হবে দেখে নাও, খেজুর গাছে। 39 নম্বরের কোশ্চেনটি দেখো, যাত্রা দলের অধিকারীর নাম কি ছিল? যাত্রা দলের অধিকারীর নাম ছিল নীলমণি হাজরা। 40 নম্বর কোশ্চেনটি দেখো, যাত্রায় রাজপুত্রের নাম কি ছিল? যাত্রায় রাজপুত্রের নাম ছিল অজয়। 41 নম্বর কোশ্চেনটি দেখো, অজয় কোন দলে কাজ করতে চেয়েছিল? অজয় আশুতোষ পালের দলে কাজ করতে চেয়েছিল। 42 নম্বর কোশ্চেনটি দেখো, সর্বজয়া কাকে নিজের ছেলের মতো যত্ন করেছিল? উত্তরটি হবে দেখে নাও, অজয়কে। 43 নম্বর কোশ্চেন দেখো, দুর্গার জ্বর হওয়ার কারণ কি ছিল? উত্তরটি হবে ম্যালেরিয়া হয়েছিল। 44 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্গা শেষ হচ্ছে হিসেবে অপুর কাছে কি দেখতে চেয়েছিল? দুর্গা শেষ ইচ্ছে হিসেবে অপুর কাছে রেলগাড়ি দেখতে চেয়েছিল। 45 নম্বর কোশ্চেনটি দেখো, হরিহর কাজের খোঁজে কোথায় গিয়েছিল? হরিহর কাজের খোঁজে কৃষ্ণনগর গিয়েছিল। 46 নম্বর কোশ্চেনটি দেখো, অপু বাবার কাছে কোন বই চেয়েছিলেন? অপু বাবার কাছে পদ্মপুরাণ বই চেয়েছিলেন। 47 নম্বর কোশ্চেনটি দেখো, হরিহর অপুর জন্য শেষ পর্যন্ত কোন বই কিনেছিল? হরিহর অপুর জন্য শেষ পর্যন্ত সচিত্র চণ্ডী মাহাত্ম্য বই কিনেছিল। 48 নম্বর কোশ্চেনটি দেখো, হরিহরের জ্ঞাতি ভাতার নাম কি? হরিহরের জ্ঞাতি ভাতার নাম নীলমণি রায়। 49 নম্বর কোশ্চেনটি, অপুর নতুন পড়াশোনার সঙ্গী সুরেশ কোথায় পড়তো? অপুর নতুন পড়াশোনার সঙ্গী সুরেশ কলকাতায় পড়তো। 50 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্গার প্রিয় রঙের কাপড় কি ছিল? দুর্গার প্রিয় রঙের কাপড় ছিল লাল পাড় কাপড়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নাও। এক নম্বর কোশ্চেন, ইন্দির ঠাকুরন কে ছিলেন? উত্তরটি হবে ইন্দির ঠাকুরন ছিলেন হরিহরের দুঃসম্পর্কের পিসি এবং অপুর ঠাকুমা স্থানীয় এক বৃদ্ধা। 2 নম্বর কোশ্চেনটি দেখো, বোয়ালি বালাই কি? উত্তরটি হবে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে উল্লেখিত বোয়ালি বালাই হলো একটি স্থানের নাম যেখানে ইন্দির ঠাকুরনের জীবন সংগ্রাম বর্ণিত হয়েছে। 3 নম্বর কোশ্চেনটি দেখো, সর্বজয়া কেন ইন্দির ঠাকুরনকে সহ্য করতে পারে না? উত্তরটি হবে চরম দারিদ্র্যের সংসারে, অভাবের তাড়নায় এবং ইন্দির ঠাকুরনের চুরির স্বভাব বা বাড়িতে বাড়তি খাওয়া চাপের কারণে সর্বজয়া তার ওপর বিরক্তি হতো। 4 নম্বর কোশ্চেনটি দেখো, অপু কেন পাহাড় দেখার স্বপ্ন দেখত? উত্তরটি হবে অপু প্রস্রবণ গিরি বা কাল্পনিক কোনো নীল পাহাড়ের দেশে যাওয়ার স্বপ্ন দেখত। 5 নম্বর কোশ্চেনটি হবে সোনামুখী কি? উত্তরটি দেখে নাও। সোনামুখী হলো ভুবন মুখুজ্জের বাড়ির একটি বিখ্যাত আম গাছ যার আম চুরির অপবাদ প্রায়ই দুর্গার ওপর আসত। 6 নম্বর কোশ্চেনটি দেখো, চিনিবাস ময়রা গ্রামে কেন আসতো? চিনিবাস ময়রা গ্রামে খাবার ও মিষ্টি বিক্রি করতে আসতো, যা দেখে অপু ও দুর্গার শিশু মন ব্যাকুল হয়ে উঠত। 7 নম্বর কোশ্চেন দেখো, অপু কার কাছে পড়াশোনা শিখত? উত্তরটি দেখে নাও। অপু প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় পড়াশোনা শিখত। তারপর দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর কোশ্চেন, অপুর বাক্সের সম্পত্তির বর্ণনা দাও। আমি তোমাদের সাথে উত্তরটি আলোচনা করছি, দেখে নাও। অপুর একটি টিনের বাক্স ছিল যার ডালাটি ছিল ভাঙা। এই সামান্য বাক্সের মধ্যেই অপুর শৈশবের মহামূল্যবান সম্পত্তি রাখা থাকত। তাই সংগ্রহের মধ্যে ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টিনের বাঁশি, লক্ষ্মী পূজায় ব্যবহৃত কড়ি, নাতি খুব পুরানো একটি গঙ্গা যমুনা খেলার খাবড়া এবং বন থেকে কুড়িয়ে আনা কড়ি। অপুর কাছে এগুলি কেবল খেলনা ছিল না, বরং তার কল্পনার জগতের অবিচ্ছেদ্য অংশ ছিল। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, দুর্গার চেহারার বর্ণনা দাও। উত্তরটি দেখো। উপন্যাসে দুর্গার বয়স যখন 10-11 বছর, তখন তার চেহারার একটি চিত্র পাওয়া যায়। সে ছিল পাতলা গড়নের এবং গায়ের রং অপুর মতো অতটা ফর্সা ছিল না, কিছুটা চাপা ছিল। তার চোখ দুটি ছিল বেশ বড় বড় এবং মাথার চুলগুলি রুক্ষ ছিল। অযত্ন আর অবহেলায় বেড়ে উঠলেও তার চেহারার মধ্যে এক ধরনের সজীবতা ও চঞ্চলতা বর্তমান ছিল। 3 নম্বর কোশ্চেন দেখো, অপু কর্ণের চরিত্রে কেন মমতা অনুভব করত? উত্তরটি হবে দেখে নাও। মহাভারতের কর্ণের জীবনের ট্র্যাজেডি বালক অপুকে গভীরভাবে স্পর্শ করেছিল। রথের চাকা মাটিতে বসে যাওয়ার পর যখন কর্ণ অসহায় অবস্থায় তা তোলার চেষ্টা করেছিলেন এবং সেই সময় অর্জুন তাকে লক্ষ্য করে অস্ত্র নিক্ষেপ করেছিলেন, কর্ণের সেই অসহায়ত্বের কথা শুনে অপুর হৃদয়ে তীব্র ব্যথার সৃষ্টি হতো। কর্ণের প্রতি অবিচার ও তার করুণ পরিণতি অপুর মনে এক ধরনের গভীর মমত্ববোধ ও সহমমতা জাগিয়ে তুলত। 4 নম্বর কোশ্চেনটি দেখো, গুরু মহাশয়ের পাঠশালার বর্ণনা দাও। উত্তরটি হবে দেখে নাও। প্রসন্ন গুরু মশাইয়ের পাঠশালাটি ছিল তার নিজের মুদির দোকানের ঠিক পাশেই একটি মাটির আটচালা ঘরে। সেখানে কোনো দেয়াল ছিল না। ছাত্ররা ঘরে থেকে আনা জীর্ণ মাদুর বা চট পেতে মেঝেতে বসত। গুরুমশাই তার দোকানের কাজ সামলানোর পাশাপাশি ছাত্রদের পড়াশুনো করাতেন এবং ছাত্ররা সমস্বরে বা উচ্চস্বরে সুর করে পড়া মুখস্থ করত। পাঠশালায় শৃঙ্খলার চেয়ে শাসনের ভয়টাই বেশি থাকত। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, রেল রাস্তা দেখে অপুর বিস্ময় কেমন ছিল? উত্তরটি হবে রেলগাড়ি বা রেল রাস্তা অপুর কাছে ছিল এক পরম বিস্ময়।
সে দেখেছিল সাদা সাদা লোহার খুঁটির ওপর দিয়ে চওড়া লোহার পাতের রেল লাইন অনেক দূর পর্যন্ত চলে গেছে। লোহার পাতের ওপর দিয়েই ওই বিশাল ট্রেন কিভাবে পিছলে না গিয়ে চলতে পারে, সেই বৈজ্ঞানিক ও তাত্ত্বিক বিষয়টি না বুঝলেও তা দেখে সে ভীষণ অবাক হয়েছিল এবং অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। 6 নম্বর কোশ্চেনটি দেখো, সর্বজয়া কেন দুর্গাকে মারধর করেছিল? সর্বজয়া উত্তরটি হবে দেখে নাও। প্রতিবেশী সেজ ঠাকুরন যখন এসে অভিযোগ করেন যে তার ঘরের সোনার সিঁদুর কৌটো এবং পুঁতির মালা চুরি হয়েছে এবং এর পেছনে দুর্গার হাত আছে, তখন দারিদ্র্যের যন্ত্রণায় দগ্ধ সর্বজয়া অপমানে ও রাগে ফেটে পড়েন। যদিও দুর্গা সোনামুখী গাছের তলায় আমের গুটি চুরির মিথ্যা অভিযোগের শিকার হয়েছিল, তবুও সম্মানের ভয়ে এবং অভাবের সংসারে চুরির বদনাম সহ্য করতে না পেরে সর্বজয়া দুর্গাকে মারধর করেছিলেন। 7 নম্বর কোশ্চেনটি দেখো, অপু কিভাবে তার টেলিগ্রাফ তৈরি করেছিল? উত্তরটি হবে দেখে নাও। বড়দের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অপু নিজের খেলার জগতে একটি টেলিগ্রাফ তৈরি করেছিল। সে বন জঙ্গল থেকে অনেকগুলো লতা জোগাড় করে এনেছিল। সেই লতাগুলোকে একে অপরের সঙ্গে গিঁট দিয়ে লম্বা করে জুড়ে দিয়ে সে নিজের বাড়ির উঠোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাঙিয়ে দিয়েছিল। এই লতার তারটিকেই সে তার কল্পনার টেলিগ্রাফের তার হিসেবেই ব্যবহার করত। 8 নম্বর কোশ্চেনটি দেখো, আতুরীর ডাইনির বাড়ি দেখে অপুর কী মনে হয়েছিল? উত্তরটি হবে, গ্রামের এক বৃদ্ধা আতুরীর ডাইনি নামে পরিচিত ছিল এবং তাকে নিয়ে অনেক ভয়ের গল্প প্রচলিত ছিল। অপুর মনে হয়েছিল আতুরী ডাইনি নির্ঘাত ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে কপুর পাতায় তাদের প্রাণ বেঁধে জলে ডুবিয়ে রাখে। তাই তার বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় অপুর মনে এক ধরনের গা ছমছমে আতঙ্ক ও রহস্যময় অনুভূতির সৃষ্টি হতো। 9 নম্বর কোশ্চেনটি দেখো, চড়ুই ভাতির দিন দুর্গা কী রান্না করেছিল? উত্তরটি হবে দেখে নাও। চড়ুই ভাতের দিনটি ছিল ছোটদের কাছে এক মহান উৎসবের মতো। সেই দিন দুর্গা একটি ছোট মাটির হাঁড়িতে অত্যন্ত যত্ন সহকারে রান্না করেছিল। মেনুতে ছিল ভাত আর বেগুন ভাজা। দুর্গা বাড়ি থেকে ছোট্ট এক ফালি আলুও এনেছিল রান্নার জন্য। অভাবের সংসারে সীমিত উপকরণের মধ্য দিয়েও এই সামান্য রান্না তাদের কাছে অমৃতের মতো মনে হয়েছিল। 10 নম্বর কোশ্চেনটি দেখো, নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর সম্পর্ক কেমন ছিল? উত্তরটি হবে দেখে নাও। নরোত্তম দাস বাবাজি ছিলেন অপুর দাদুর মতো এক পরম শ্রদ্ধেয় ব্যক্তি। অপু নিয়মিত নরোত্তম দাসের বাড়িতে যেত এবং তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করত। নরোত্তম দাসও অপুকে খুব স্নেহ করতেন এবং তাকে গৌরা বলে ডাকতেন। অপু তার বাগান থেকে মুচকুন্দ চাপা ফুল কুড়িয়ে আনত। নরোত্তম দাস মনে করতেন অপুর মনটি খুব সহজ সরল এবং নিষ্কলঙ্ক, তাই তিনি অপুকে কোনো কঠিন কাজে নিযুক্ত করতেন না। 5 নম্বর কোশ্চেনগুলি দেখে নাও। 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গার ভাই বোনের সম্পর্কের মাধুর্য বর্ণনা করো। আমি তোমাদের সাথে উত্তরটি আলোচনা করছি, দেখে নাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গার সম্পর্কটি গ্রাম বাংলার শাশ্বত ভাই বোনের স্নেহের এক অনন্য দলিল। তাদের সম্পর্কে যেমন খুনসুটি ছিল, তেমনি ছিল একে অপরের প্রতি গভীর টান। দুর্গা মনের আড়াল থেকে অপুকে নুন তেল চুরি করে আনতে বলতো। কচি আম ঝাড়ানোর জন্য আবার নিজে কোনো খুব ভালো খাওয়ার জোগাড় করলে সবার আগে অপুর কথাই ভাবত। দারিদ্র্য তাদের জীবনে ছায়া ফেললেও
তাদের খেলার জগৎ ছিল আনন্দময়। দুর্গার অকাল মৃত্যু অপুর জীবনে প্রথম বড় শোকের ছায়া ফেলে। দিদির প্রতি অপুর এই অকৃত্রিম ভালোবাসা এবং তাদের শৈশবের স্মৃতিগুলোই উপন্যাসের মূল ভাবাবেগ তৈরি করেছে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, অপুর কল্পনা প্রবণ মনের পরিচয় দাও। উত্তরটি দেখো, অপু ছিল অত্যন্ত কল্পনাপ্রবণ এবং স্বপ্নচারী বালক। তার ছোট্ট টিনের বাক্সে রাখা নগণ্য খেলনাগুলো, যেমন কাঠের ঘোড়া, কড়ি বা টিনের বাঁশি, তাদের কাছে কেবল জড় বস্তু ছিল না, বরং তার কল্পনার সঙ্গিনী ছিল। মহাভারতের কর্ণ চরিত্রটি তার মনে গভীর রেখাপাত করত। সে রথের চাকা বসে যাওয়ার দৃশ্যে কর্ণের অসহায়তা অনুভব করত। এমনকি বনের লতা দিয়ে টেলিগ্রাফের তার বানিয়ে সে তার নিজস্ব জগৎ তৈরি করত। সে মনে করত বনের গভীরে কোনো রূপকথার দেশ আছে। এই কল্পনা প্রবণতাই তাকে বাস্তব পৃথিবীর রুক্ষতা থেকে দূরে রেখে এক মায়াবী জগতের আনন্দ দিত। 3 নম্বর কোশ্চেনটি দেখো, পল্লী গ্রামের পাঠশালার যে চিত্র উপন্যাসে ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। উত্তরটি হবে, উপন্যাসে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালাটি ছিল তৎকালীন গ্রাম বাংলার শিক্ষার এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি ছিল কোনো আদর্শ স্কুল নয়, বরং গুরু মহাশয়ের মুদির দোকানের পাশে একটি বাঁশের খুঁটি ও খড়ের চালের আটচালা। সেখানে শাসনের চেয়ে ত্রাস বেশি ছিল। গুরু মহাশয়ের কড়া শাসন এবং চট থাপ্পড়ের ভয়ে ছাত্ররা তটস্থ থাকত। ছাত্রদের পড়াশুনো হতো সমস্বরে পড়া মুখস্থ করার মাধ্যমে। সেখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জগতের কঠোরতাও ছিল। অপুর কাছে এই পাঠশালা ছিল রোমাঞ্চকর গল্পের বইয়ের শোনার এবং বন্ধুদের সাথে মেলামেশার এক জায়গা। 4 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্গার মৃত্যুর দৃশ্যটি অতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। উত্তরটি আলোচনা করছি, দেখে নাও। দুর্গার মৃত্যু উপন্যাসের সবচেয়ে ট্র্যাজিক বা শোকাবহ ঘটনা। প্রবল বর্ষায় অনেকক্ষণ ভিজে দুর্গার জ্বর হয়, যা পরে ম্যালেরিয়ায় রূপ নেয়। অভাবের সংসারে সঠিক চিকিৎসা ও পুষ্টির অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অবহেলা ও বিনা চিকিৎসায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তেই দুর্গা ঝাপসা চোখে অপুর কাছে তার শেষ ইচ্ছার কথা জানিয়েছিল। সে একবার রেলগাড়ি দেখতে চেয়েছিল, কিন্তু সেই ইচ্ছা অপূর্ণ রেখেই এক বৃষ্টির রাতে চিরদিনের মতো এই অমর্ত্যের মায়া ত্যাগ করে সে বিদায় নেয়। 5 নম্বর কোশ্চেনটি দেখো, হরিহরের দারিদ্র্য ও সংগ্রামের কাহিনীটি পরিস্ফুট করো। উত্তরটি হবে, হরিহর ছিলেন একজন আদর্শবাদী কিন্তু ভাগ্যহত ব্রাহ্মণ। তার সংসার চলত অত্যন্ত কষ্টে। গ্রামের জমিদারি সেরেস্তায় যৎসামান্য বেতনে কাজ করে স্ত্রী ও সন্তানদের মুখে নিয়মিত অন্ন তুলে দেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব ছিল। দারিদ্র্যের কারণেই সন্তানদের চাহিদা তিনি পূরণ করতে পারতেন না। এমনকি বাড়িতে নিয়মিত চাল থাকতো না বলে তাদের অনেক দিন অনাহারে বা অর্ধাহারে দিন কাটাতে হতো। কাজের সন্ধানে তাকে গ্রাম ছেড়ে দূরে শহরে যেতে হয়েছিল, কিন্তু সেখানেও তিনি স্থায়ী কোনো সুরাহা করতে পারেননি। এই অবিরাম দারিদ্র্য এবং পরিবারের দায়িত্ব পালনের ব্যর্থতা তার জীবনকে এক কঠিন সংগ্রামের রূপ দিয়েছিল। এরপরে দেখে নাও বিশ্বনাথক প্রশ্নগুলি। 1 নম্বর কোশ্চেন, ইন্দির ঠাকুরনের বিদায়ের দৃশ্যটি সংক্ষেপে বর্ণনা করো। ইন্দির ঠাকুরনের বিদায় দৃশ্যটি অত্যন্ত করুণ। সর্বজয়ার সাথে ঝগড়া করে তিনি যখন নিজের যৎসামান্য পুটলি কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান,
তখন তার অসহায় ও বৃদ্ধ অবস্থায় একটি করুণ চিত্র ফুটে ওঠে। শেষ জীবনে তার আশ্রয়হীন হওয়ার আরতি গ্রামের মেঠো পথ ধরে চলে যাওয়ার দৃশ্যে ফুটে ওঠে বা পাঠকদের ব্যথিত করে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, আম আঁটির ভেপু বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে দেখে নাও, আম আঁটির ভেপু বলতে আম আঁটি বা আমের আঁটি দিয়ে তৈরি করা এক প্রকার খেলনা বাসিকে বোঝানো হয়েছে। এটি পল্লী বাংলার শিশুদের সহজ সরল আনন্দ ও সৃজনশীলতার প্রতীক, যা অপু ও দুর্গার শৈশবকে রঙিন করে তুলেছিল। তাদের যৎসামান্য উপকরণের মধ্য দিয়েও যে অসীম আনন্দ খুঁজে নেওয়া যায়, এই নামটি সেই সত্যকেই প্রতিষ্ঠিত করে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, নিশ্চিন্দিপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। উত্তরটি হবে দেখে নাও, নিশ্চিন্দিপুর গ্রামটি গাছগাছালি, বাঁশ বাগান আর বন জঙ্গলে ঘেরা। কুঠির মাঠ, গড়ের পুকুর আর নীলকণ্ঠ পাখির উড়াউড়ি সব মিলিয়ে গ্রামটি যেন এক শান্ত স্নিগ্ধ সৌন্দর্যের আধার। বনের ভেতর লিচু বাগান আর বুনো ফুলের গন্ধ গ্রামের প্রকৃতিকে এক মায়াবী রূপ দান করেছে, যা অপুর কল্পনার জগৎকে প্রতিনিয়তই পুষ্ট করত। 4 নম্বর কোশ্চেনটি দেখো, দুর্গার স্বভাবের কোন দিকটি তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? উত্তরটি হবে দেখে নাও, দুর্গার স্বভাবের চঞ্চলতা এবং ভাই অপুর প্রতি তার অগাধ ভালোবাসাই সবচেয়ে ভালো লাগার মতো। সে নিজে বকুনি খেয়েও ভাইয়ের জন্য আম বা ফল কুড়িয়ে আনত, যা তার মাতৃত্ব সুলভ মমতা ও স্নেহের দিকটি প্রকাশ করে। অভাবের মধ্যেও তার এই ভাগ করে নেওয়ার মানসিকতা তাকে এক অনন্য চরিত্রে পরিণত করেছে। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন। 1 নম্বর কোশ্চেনে দেখো, ইন্দির ঠাকুরনের মৃত্যুর ট্র্যাজেডিটি আলোচনা করো। ইন্দির ঠাকুরনের মৃত্যু অত্যন্ত করুণ। সারা জীবন দারিদ্র্য আর অবহেলার মধ্যে কাটিয়ে শেষে গ্রামের এক জীর্ণ মন্দিরে চাতালে তার মৃত্যু হয়। মরার আগে তিনি শুধু একটু জল আর আশ্রয় চেয়েছিলেন, কিন্তু সর্বজয়া বা অন্য কেউ তাকে সেই স্নেহটুকু দেয়নি। তার মৃত্যু যেন এক নিঃস্ব ও লাঞ্ছিত জীবনের শেষ পরিণতি। আজন্ম পৈতৃক ভিটের প্রতি তার টান থাকলেও শেষ মুহূর্তে তিনি সেখানে মরার সুযোগটুকুও পাননি। এই একাকিত্ব ও অবহেলার সমাপ্তিই ইন্দির ঠাকুরনের জীবনের মূল ট্র্যাজেডি। 2 নম্বর কোশ্চেনটি দেখো, অপু ও দুর্গার শৈশব জুড়ে যে দারিদ্র্যের চিত্র ফুটে উঠেছে তা উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো। উত্তরটি হবে দেখে নাও, হরিহরের পরিবারের ছিল চরম অভাব। তেলের অভাবে রান্না বন্ধ থাকা, দুর্গার মলিন কাপড়, অপুর ভাঙা টিনের বাক্স, এসবই দারিদ্র্যের ছাপ। এই দারিদ্র্য তাদের শৈশবকে কিছুটা রক্ষা করলেও তাদের আনন্দকে কেড়ে নিতে পারেনি। সামান্য নাটা ফল বা কড়ি নিয়েই তারা এই ইন্দ্রজালিক পৃথিবী গড়ে নিয়েছিল। দুর্গার আম চুরির অভিযোগ বা অভাবের তাড়নায় সর্বজয়ার খিটখিটে মেজাজ সবই সেই নিদারুণ দারিদ্র্যেরই প্রতিফলন। তবে বিভূতিভূষণ দেখিয়েছেন অভাব কীভাবে শৈশবের কল্পনা আর ভাই বোনের ভালোবাসার কাছে হার মেনে যায়। আজকে এখানেই শেষ করলাম, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।